কাঠের জিনিস শুধু বানালেই হয় না, এটাকে কিন্তু মেনটেনেন্সও করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো কয়েকদিন ধরেই কিন্তু ফেসবুকে দেখছি সবাই ট্রেন্ডিং ভিডিও করছে। এটা দেখে আমার ছোট কন্যা, সেও দেখো মোবাইল নিয়ে আসছে, এরপর দেখি হলুদ নিয়ে আসছে, গ্লাস ভর্তি পানি নিয়ে আসছে। আমি বলছি তুমি কি করতেছো? এটা তো অন্ধকার লাগবে, আলোতে ভালো লাগবে না। না না, ওরা অন্ধকার ছাড়াও বানায়। দেখছি না, লাইট ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট আমি করবে কই আম্মু ফ্ল্যাশ লাইট। সাবধান, এটা কিন্তু মোবাইল। প্রথমে একটুখানি লবণ মিক্স করবো, দেখছো প্রথমে একটু কালার আসছে। এই দেখো এরকম হবে, এটা দিয়ে আমার এই দেখো তাসনিম তো অনেক এক্সাইটেড হয়ে হলুদের গুঁড়া এরপর হচ্ছে লবণ দিয়েছে, কিন্তু আসলে খুব সুন্দর মতন পড়ছে। এটা দেখে আমারও ভালো লাগলো, আর কি তাসনিমও অনেক খুশি হয়ে গেছি। তবে ওম শান্তির যে মিউজিকটা ছিল সেটা দিতে পারলাম না, ওটা দিতে পারলে হয়তো বা ভালো লাগতো। আচ্ছা, প্রথমটা হয়েছিল না আমার লবণ মিক্স করতে, এটা হচ্ছে এখন জেলি জেলি লবণ। এখন এই পানিটা কি করবো, নষ্ট করলে এতগুলো হলুদ। হ্যাঁ, খুব কি সুন্দর হয়েছে না? তো তোমাদের কাছে তাসনিমের এই ট্রেন্ডিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এরপর মা মেয়ে মিলে দুজনেই নাস্তা খাচ্ছি, নিয়েছি আজকে ব্রেড টোস্ট আর হচ্ছে চা। তো ড্রয়িং রুমে বসেছি, তাসনিম আমি টিভি দেখছি আর নাস্তা খাচ্ছি। এরপরে রান্নাবান্নার আজকে কোনো ঝামেলা নেই, চিন্তা করেছি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করব। আসলে দেখা যায় যেদিন রান্নাবান্নার একটু ঝামেলা কম থাকে সেদিনই কিন্তু আমি বড় বড় ঘরের যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলি। তো আমার প্রিয় বন্ধুরা, অলরেডি যারা যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো, প্লিজ প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর এখানে দেখো ম্যাক্স কি সুন্দর খেলা করছে। ও দেখে কি হঠাৎ করে মানে কি নিয়ে যেন দৌড়াদৌড়ি করছে, পরে দেখলাম কোথায় থেকে যেন ছোট্ট একটা মার্বেল পেয়েছে, সেই মার্বেল দিয়ে খেলা করছে। ওর জন্য আসলে একটা বল দেখে কিনে দেবো, পাতলা যে বলগুলো আগে দেখতাম অনেক পাওয়া যেত, রাস্তাঘাটে বের হলেই বলগুলো দেখতাম, কিন্তু এখন আমার দরকার, এখন বলগুলো পাচ্ছি না। দেখো মার্বেলটা দিয়ে কত সুন্দর করে খেলছে। তো নাস্তা খাওয়ার পরে কিন্তু ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম, যেহেতু এখানে বসে নাস্তা খেয়েছি, একদম পুরো মেসি হয়েছিল। আর নাফি তাসনিম আজকে দুজনের বাসায় দেখা যায় ঘর দর একটু পরপরই গুছাতে হবে। তো এরপরে চলে যাব রান্নাঘরে। রান্না বাড়ার তো আগেই বলেছি কোনো ঝামেলা করব না, ফ্রিজে ছিল খাসির মাংস, এটাই বের করে গরম করে নিয়েছি। আর রান্না করেছি শুধু করলা ভাজি আর ডাল। করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। রান্না বাড়া একদম কমপ্লিট, এখন টেবিলে খাবার দিয়ে দিব। ভাজিটা কিন্তু দারুণ হয়েছে, কালার দেখে বোঝা যাচ্ছে। আর খাসির মাংসটাও কয়েকদিন আগে যে আমি ফ্রিজে রান্না করে রেখেছিলাম, একদম বোঝা যাচ্ছে না, দেখো মনে হচ্ছে না যে গরম গরম মাত্র রান্না করেছি। তবে রান্নাই কিন্তু করেছি। আসলে কি, আমি যখন এর আগে খাসির মাংসটা রান্না করে রেখেছিলাম শুধু ভুনা ভুনা করেছিলাম, তো মনে হলো যে দুদিন তো আর কি ভুনাটাই খেয়েছি, আজকে একটু আলু দিই। এই কারণে আমি কিন্তু 2টা আলু সিদ্ধ করে হালকা তেলে ভেজে সামান্য একটুখানি হলুদ মরিচের গুঁড়া, এরপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে জাস্ট নাড়াচাড়া করে, আর সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা ফাঁকি। তো এটা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো টেবিলে কিন্তু খাবার রেডি। তো খাবার দেখে তো মেয়েরা খুবই খুশি, তাদের পছন্দের জিনিস আছে। আর খাসির মাংসটা কিন্তু আমাদের ঘরের সবাই খেতে পছন্দ করে। ভাজির কথা কি বলবো, ভাজিটা ভীষণ মজা হয়েছিল। নাফি তাসনিম দুজনেই কিন্তু আজকে ভাজি খেয়েছে।
ঘড়ির কাঁটা এখন ঠিক 5:30। তো আসরের নামাজের পরে ভাবলাম যে আজকে ওয়ার্ড্রোবটা ক্লিন করব। প্রচুর ধুলোবালি জমেছিল। আমার ঘরে কাঠের ফার্নিচারগুলো যতগুলো আছে তার মধ্যে সবচাইতে কারুকাজ করা হচ্ছে এই ওয়ার্ড্রোবটা, আর হচ্ছে কাঠের আলমারি আরেকটা আছে। আর অন্যান্য যে ফার্নিচারগুলো আছে সেগুলোর মধ্যে কারুকাজ করা, তবে তুলনামূলকভাবে কম। আর আমি কিন্তু আজ কয়েকদিন ধরেই কাঠের ফার্নিচার এটা পরিষ্কার করছি না, কারণ ভাবছি যে ধুলোবালি আরেকটু বেশি জমুক, তাহলে তোমাদের সাথে দেখাতে আমার সুবিধা হবে। এর অনেক দিন আগে কিন্তু আমি কাঠের আলমারি ক্লিন করেছিলাম, তোমরা অনেক রেসপন্স করেছিলে, খুব সুন্দর পরিষ্কার হয়েছিল। আর আজকেও আমি যেটা পরিষ্কার করব, আর কি কি দিয়ে পরিষ্কার করছি, ঘরোয়া উপায়ে সিম্পল, মাত্র 2টা থেকে 3টা জিনিস লাগবে। এটা দিয়ে কিন্তু খুব ইজিভাবে ফার্নিচারগুলো ক্লিন রাখতে পারো। আর এই ক্লিনজারটা শুধু কাঠের ফার্নিচার নেয়, আমি বলবো যেগুলো ওক কাঠ আছে, তারপর হচ্ছে পার্টেক্স আছে, সেগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। তো প্রথমেই আমি একটা এই যে ব্রাশের সাহায্যে খুব ভালো মতন ময়লাগুলো ক্লিন করে নিচ্ছি। আসলে যদি দেখা যায় ফার্নিচারের মধ্যে যদি কোনো ময়লা থাকে, তাহলে ক্লিনজার যতই দিই না কেন সেটা তো পরিষ্কার হবেই না, উল্টো আরও ময়লা লেগে যাবে। তো প্রথমে কিন্তু আমি এই মোটা ব্রাশটার সাহায্যে ক্লিন করলাম। এরপর আমি আরও একটা চিকন ব্রাশ ব্যবহার করব, কারণ এই যে নিখুঁত দেখা যাচ্ছে কারুকাজগুলো, এগুলোর মধ্যে কিন্তু মোটা ব্রাশগুলো সহজে যায় না, বা আর কি ধুলোবালি জমেছে সেগুলো কিন্তু ক্লিন হতে চায় না। আর এগুলো কিন্তু সব আসলে ধুলোবালিও না, যেহেতু আমার এই ফার্নিচারগুলো অনেক দিনের হয়ে গেছে, আর কোনো আর কি এরপরে বার্নিশ করা হয়নি, যা আমি ক্লিন করে রাখি ঘরোয়া এই টুটকা টাটকি জিনিস দিয়ে, এই কারণে কিন্তু অনেকটা সাদা সাদা হয়ে গেছে। তবে এগুলো কিন্তু ময়লা না বা ধুলোও না, এমনি কাঠের উপরে একটা সাদা জমে গেছে। আর এটা ক্লিন করার পরে কেমন হয় সেটা অবশ্যই তোমরা দেখতে পারবা। তো প্রথমে কিন্তু আমি খুব ভালো মতন সম্পূর্ণ ওয়ার্ড্রোবটা ক্লিন করে নিলাম, একদম ওপরে নিচে সামনে সাইডে যে কাজগুলো আছে প্রত্যেকটা সাইড খুব সুন্দর মতন ক্লিন করে নিচ্ছি। মোটা ব্রাশটা দিয়ে কিন্তু ক্লিন করা শেষ, এখন আমি চিকন ব্রাশ দিয়ে ক্লিন করব কোনা কাঁচিগুলো। তো এই কারণে আমি নিয়েছি 1/2 কাপ কুসুম গরম পানি, আর সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ ভীম লিকুইড। এটা দিয়েই দেখো এই যে মেকআপের যে চিকন ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো আমি নিয়ে নিয়েছি, আর এটার সাহায্যে দেখো একদম ভিতর পর্যন্ত কিন্তু আর কি ব্রাশটা ঢুকে যাচ্ছে, আর খুব সুন্দর মতন কিন্তু ধুলোবালিগুলো কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। এই কাজগুলো যেমন খুব নিখুঁত আর পরিষ্কার করতে হবে কিন্তু খুব ধৈর্য সহকারে, তাড়াহুড়ো করলে কিন্তু মোটেও ক্লিন হবে না, এটা আসলে ধৈর্যের ব্যাপার। আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি সময় যে কতটুকুই বা তোমাদের ভিডিওটা দেখালাম, কিন্তু এই ওয়ার্ড্রোবটা ক্লিন করতে আমার প্রায় আধা ঘন্টার উপরে গিয়েছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ওয়ার্ড্রোবের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা সাইড ক্লিন করে এখন একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেছে, এখন সবচেয়ে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা দরকার, এই যে দেখো ক্লিনজিং। এই ক্লিনজিংটা কিন্তু আমি বানিয়েছি, চলো কিভাবে বানিয়েছি তোমাদের একটু দেখাই। এটা কিন্তু কাঠের ফার্নিচারের জন্য খুবই কার্যকরী একটি হোমমেড রেমেডি। তো চাইলে কিন্তু তোমরা বাসায় বেশি করে বানিয়ে রাখতে পারো, আমিও বেশি করে বানাবো, তবে এখন শুধু তোমাদের দেখানোর জন্য যতটুকু দরকার অতটুকুই নিয়েছি। তো ফার্নিচারের পরিমাণ বুঝেই কিন্তু আসলে এই লিকুইডটা বানানো উচিত। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চা পাতা। তবে চা পাতাটা ভালো কোয়ালিটির হলেই ভালো হয়। অনেকেই বলে যে চা খাওয়ার পরে যে পাতাটা থাকে, অনেকে কিন্তু ওই পাতাটা দিয়ে ক্লিনজিংটা তৈরি করে, তবে সেক্ষেত্রে কিন্তু অত একটা ভালো কার্যকরী ফলাফল পাওয়া যাবে না। তো আমি 1.5 কাপ পানিকে প্রায় 1/2 কাপ পরিমাণ শুকিয়ে নিয়েছি। এখন চুলার জালটা অফ করে দিব আর ঠান্ডা হওয়ার জন্য সময় দিব। তো ঠান্ডা হওয়ার পরে আমি এই লিকুইডটাকে একটা স্প্রে বোতলে ঢেলে নিব। তো 4 লিটারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নিয়েছি একটা স্প্রে বোতল, আর এটা এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর এটার মধ্যে আমি আরও 2টা জিনিস ব্যবহার করব, এতে করে কালারটা আরও খুব সুন্দর আসবে, আর খুব সুন্দর একটা চকচকে ভাবও থাকবে। সাথে আমি দিব কফি। তো আমার কাছে যে কফির বোতলটা দেখছো, এই বোতলের কফিগুলো কিন্তু অনেকদিন আগে শেষ হয়ে গেছে। আর কিছু কফি সবসময় দেখি বোতলের মধ্যে জমে থাকে, ওগুলো আর খাওয়া যায় না। তখন কিন্তু আমি এই কফির বোতলটা ফেলে দিই না, কী করে রেখে দিই। অনেক সময় দেখা যায় স্কিনের কেয়ারের জন্য বা হেয়ার কেয়ারের জন্য বা এই ফার্নিচারের কেয়ারের জন্য কিন্তু এই কফিটাকে আমি কাজে লাগাই।
তো দেখা যায় 2 টেবিল চামচের মতন গরম পানি আমি কফির বয়ামে ঢেলে রেখেছিলাম, ওই পানিটাই লিকুইড হওয়ার পরে ঢেলে দিলাম আর ছেঁকে নিয়েছি যেন কোনো আর কি লাম্পস না থাকে, কোনো গুড়ি গুড়ি যেন না থাকে। তো আমার কিন্তু রেমেডি একদম রেডি। আর এখানে আমি আরও একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে 1 চামচ পরিমাণ নারকেল তেল দিব। চাইলে এখানে সরিষার তেলও দেওয়া যাবে, তবে আমি আর কি দিয়ে দেখেছি সরিষার তেলটা দিলে কি হয়, ফার্নিচারের মধ্যে একদম মানে চিটচিটে হয়ে থাকে, তখন ধুলাবালিগুলো আরও জমে। এই কারণে আমি আর সরিষার তেল দেই না, আমি নারকেল তেলটা ইউজ করি। তো বন্ধুরা চলো এখন ফাইনাল রেজাল্ট দেখাবো যে আসলে ফার্নিচার পরিষ্কার হয় নাকি হয় না। চাইলে কিন্তু তোমরা একটা বাটির মধ্যে এই লিকুইডটা নিয়ে একটা কটনের সাহায্যে অথবা নরম কোনো সুতির সাহায্যে মুছে নিতে পারো। তবে আমার কাছে মনে হয় স্প্রে করে নিলেই ভালো, এতে করে কিন্তু ওয়েস্টটা বেশি একটা হয় না, বা বারবার নেতা দিয়ে মোছার পরে জিনিসটা ময়লা হয়ে যায়, তখন কিন্তু দ্বিতীয়বার আর ব্যবহার করতে ভালো লাগে না। আর এই লিকুইডটা দেওয়ার পরে কোনো কিন্তু অপেক্ষা করার প্রয়োজন নেই। একটা এই যে দেখো সুতি কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি, এখানে আমি কিচেন টাওয়াল নিয়েছি, এই টাওয়ালগুলো খুবই নরম, আর যে কোনো ফার্নিচার হোক বা যে কোনো জিনিসে হোক পরিষ্কার করতে কিন্তু এগুলো দিয়ে অনেক সুবিধা। তো দেখো আমি হালকা হাতে জাস্ট একটু র্যাপ করে নিচ্ছি, খুব সুন্দর একটা হালকা আভা পড়ে যাচ্ছে। আসলে এটা তো হোমমেড রেমেডি, আমরা যেভাবে ফার্নিচার আর কি বার্নিশ করি সেই ফিনিশিং তো কখনোই আসবে না, তবে সেই ফিনিশিংও আসে। আমি ঘরে করেছিলাম প্রফেশনাল ওয়েতে, আমরা যেভাবে বার্নিশ করি ঠিক সেম সেম না হলেও 80% চলে আসে কালার। তো তোমরা কি সেই ভিডিওটা দেখতে চাও? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, তাহলে আমি তোমাদের দেখাবো। আর দেখো ক্লিন করার পরে কত সুন্দর হয়েছে, আর আগে কেমন ছিল সেটা তোমাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ড্রোবটা ক্লিন করার আগে, দেখো চারপাশে কেমন ধুলোবালি জমে আছে। আর এটা হচ্ছে দেখো বার্নিশ করার পরে কি সুন্দর লাগছে না। এটা কিন্তু আস্তে আস্তে আরও একটু কালার হবে, আমি যেহেতু সাথে সাথে ক্লিন করে ভিডিও করে নিয়েছি, তো যতটা সময় যাবে ততই কিন্তু গাঢ় হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও। ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, সেই অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।